এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে কিছু নৃশংস ঘটনার উল্লেখ রয়েছে, সেগুলি সম্পূর্ণ লেখকের কল্পনাপ্রসূত। লেখক শুধুমাত্র গল্পটিকে রোমাঞ্চকর বানানোর জন্যই এই ঘটনাগুলির উল্লেখ করেছেন, তাই আপনারাও শুধুমাত্র রোমাঞ্চিত হওয়ার আনন্দেই গল্পটি উপভোগ করুন। কি মা, আজ এত দেরি হচ্ছে যে? কত রাত হয়ে গেল। আর বলো না বাবা, তোমার ছেলের জন্য। সে কি, তোমাকে বুঝি এখনো নিতে আসেনি? না, আধ ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। কতবার করে বললাম যে আমি টোটো ধরে চলে যাচ্ছি, তা হবে না, উনিই আসবেন। এর কোনো মানে হয় বলো বাবা? সে তো ঠিকই, বাবানটার কবে যে আর কাণ্ডজ্ঞান হবে কে জানে। তা তুমি একবার ফোন করো না। এই তো 5 মিনিট আগেই করেছিলাম, বলল এক্ষুনি আসছে। তার এখনো পর্যন্ত কোনো আসার নাম নেই। ঠিক আছে বাবা, রাখছি। আর 2 মিনিট দেখব, যদি না আসে তার মধ্যে, তাহলে আমি টোটো ধরে চলে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তোমার মা এদিকে আবার গরম গরম বেগুনি ভেজেছে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আচ্ছা বাবা, রাখছি তাহলে। কি সোনা, একা একা দাঁড়িয়ে আছো যে? কোথায় যাবে? আরে উঠে এসো, নামিয়ে দিচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? কে রে শালা? তোর বাপ। গুরু, পুলিশ, পালাও! কাবাবের হাড্ডি হতে কে বলেছিল? হ্যাঁ, আমি তো ভাবছিলাম এদের বাইকেই চলে যাব। সরি, একটু বেশি দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণটা শুনলে না, শুনলে ভালো করতে। চলো, ডিউটি যখন পড়েছে তখন তো যেতেই হবে। সাবধানে থাকিস, আর কি বলি। আর বউটার দিকে একটু খেয়াল রাখিস। চাকরিটা যেমন তোর ডিউটি, তেমনি সংসারটাও তো তোর মস্ত বড় একটা ডিউটি, সেটা যেন মাথায় থাকে। আগামীকালই তো বেরিয়ে যাবি নাকি? হ্যাঁ, সেরকমই অর্ডার। জায়গাটা ভীষণ সেন্সিটিভ, তাই ভোটের 2 দিন আগেই পুলিশ মোতায়েন করছে নির্বাচন কমিশন। গত ইলেকশনেও তো ওই কেন্দ্রে একটা খুন হয়েছিল, একটা পার্টির লোকাল ছেলে। বাবা, তাহলে উঠি, প্যাকিংগুলো তো করে ফেলতে হবে। আমার একটা কথা রাখবে? রাখার মতন হলে নিশ্চয়ই রাখবো। এই চাকরিটা তুমি ছেড়ে দাও। না সমলতা, তা হয় না। এই চাকরিটা আমার ধর্ম সমলতা। আমি চাকরি করবার জন্য পুলিশ হইনি, পুলিশ হবার জন্যই চাকরিটা নিয়েছি। আমাকেও নিয়ে চলো না তোমার সাথে, আমার ভীষণ একা একা লাগে জানো। কিরে, গয়নাগাড়ি সব রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওইসব নিয়ে টেনশন নিতে হবে না। তুই আর ও কথা বলিস না। আগের বার কি হয়েছিল মনে নেই নাকি? শালা তোর ভুলে পরেশটাকে। এবার আর সে ভুল হবে না গুরু, এবার বদলা নেবার পালা। যতীনদা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে, বুথ দখল করতে না পারলে দাদা সবাইকে দেখে নেবে। কিন্তু আমার কাছে খবর আছে, ওই শালা অখিল নন্দীও নাকি এবার বাইরে থেকে লোক আনছে। সত্যি যদি তাই হয় তাহলে কিন্তু চাপ আছে। কেন? এবার তো আধা সামরিক বাহিনী দিচ্ছে। আরে রাখো তোমার আধা সামরিক বাহিনী, শেষমেশ দেখবে ওই ভুড়িয়াওয়ালা রাজ্য পুলিশই রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। শালা অকম্মার ঢেকি, কিচ্ছু করতে পারে না। আরে এতে তো আমাদেরও সুবিধা, তাহলে রাজ্য পুলিশের সাথে ব্যাপারটা আমাদের বুঝে নিতে সুবিধা হবে। দেখা যাক। কাল থেকে পুলিশ মোতায়েন, দাদা তো বলেই দিয়েছে পুলিশ আমাদের, সব সেটিং ওপর থেকে হয়ে যাবে। শোনুন মিস্টার রায়চৌধুরী, এই কেন্দ্রটা কিন্তু হাইপার সেন্সিটিভ। আগের ইলেকশনে এখানে একটা মার্ডারও হয়েছে, তাছাড়া আরও অনেক কিছুই হয়েছে যেগুলোর হিসেব পুলিশের খাতায় নেই। ওপর মহল থেকে চাপ আছে, কোনো সেটিংয়ে এবার কাজ হবে না। পুলিশ এবার পুলিশের কাজ করবেই। পুলিশ যে দলদাস নয় সেটা এই ইলেকশনে আমাদের প্রমাণ করে দিতে হবে। আমি তোমাকে বলে রাখছি, বুথ পুরোটাই তোমার কন্ট্রোলে রাখবে। কোনো নেতা হাতাদের হুমকিতে ভয় পাবার দরকার নেই। যদি প্রয়োজন হয় তাহলে সোজা এনকাউন্টার, তারপর বাকিটা আমি সামলে নেব। স্যার, তাহলে তুমি ক্যাম্পে চলে যাও, কাল একবার এরিয়াটা রাউন্ড মেরে নিও। ওকে স্যার। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে ক্যাম্পে ছেড়ে দিয়ে আসবে। দরকার নেই স্যার, এইটুকু তো রাস্তা, আমি হেঁটেই চলে যেতে পারবো। পলাশপুর মফস্বল এলাকা। থানা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ চলে এলাম। ভোট হবে যে স্কুলে, সেটা এখান থেকে মিনিট 10 হাঁটা পথ। বেশ কিছুটা রাস্তা হেঁটে যাওয়ার পর একটা 3 রাস্তার মোড়ে এসে থমকে দাঁড়ালাম। একটু দূরে একটা জটলা, বেশ কয়েকজন লোক ঘিরে ধরেছে একটা ছেলেকে। হঠাৎ একটা লোক বন্দুক তাক করলো ছেলেটার কপাল সোজাসুজি। তারপর
একটা তীব্র গুলির আওয়াজে কেঁপে উঠল নিস্তব্ধ রাত্রি। তীব্র আর্তনাদ করে ছেলেটা লুটিয়ে পড়ল রাস্তার ওপর। রকেটের স্পিডে টেনে বেরিয়ে গেল ঘাতকদের গাড়ি। চোখের সামনে এমন একটা ঘটনা ঘটে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। দৌড়ে গেলাম পড়ে থাকা ছেলেটার দিকে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে গেল। কোথায় সেই গুলিবিদ্ধ ছেলেটা? কেউ কোথাও নেই। শূন্যতায় খাখা করছে রাস্তার চারপাশ। ভুল দেখলাম? না, তা কি করে সম্ভব? জলজ্যান্ত একটা ঘটনা চোখের সামনে ঘটে গেল, সেটা ভুল দেখা? না না, এটা কিছুতেই ভুল হতে পারে না। তাহলে ক্যাম্পে এসে নিজের বিছানায় শুয়ে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। রাস্তায় দেখা ঘটনাটা বড্ড ভাবাচ্ছে। বাবা পরেশ, কোথায় গেলি বাবা? অনেক দূরে কে যেন চিৎকার করছে। কি এক উৎকণ্ঠা মিশে আছে সেই চিৎকারে। কেউ কি বিপদে পড়েছে? আমার কি একবার দেখা উচিত? পুলিশ হিসাবে আমার একটা কর্তব্য আছে। কোথা থেকে সে চিৎকার ভেসে আসছে বুঝলাম না। আওয়াজটা অনুমান করে স্কুলের বাইরে বেরিয়ে এলাম। মোবাইলটা বার করে সময়টা দেখতেই আটকে উঠলাম। রাত 1টা বেজে গেছে কখন টেরই পাইনি। ভাবলাম ক্যাম্প থেকে 2-1 কনস্টেবলকে ডাকবো। এত রাতে একা একা পরক্ষণেই ভাবলাম তেমন গুরুতর কোনো ব্যাপার তো নয়। একজন লোক কাউকে একটা খুঁজছে, এতে আবার তেমন হাঁকডাক করবার কি দরকার? আমারও কি এটা নিয়ে তেমন মাথা ঘামানোর দরকার ছিল? কিন্তু লোকটা এক নাগারে এমনভাবে ডেকে চলেছে, আর সে ডাকের মধ্যে এমন এক কারুণ্যতা লুকিয়ে আছে যে মাথা না ঘামিয়ে পারা যায় না। অন্যান্যরা সবাই হয়তো বিভোর হয়ে ঘুমোচ্ছে, তাই এই ডাক শুনতে পাইনি। না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে কাজ নেই, তার থেকে বরং একটু এগিয়ে দেখি। আওয়াজ লক্ষ্য করে আরো একটু এগিয়ে একটা জরাজীর্ণ পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এই বাড়ির ভেতর থেকে আসছে আওয়াজটা। ভেতরে গিয়ে দেখা উচিত কি ব্যাপার। বাড়িটার আরেকটু কাছে যেতেই একটা মাংস পচা গন্ধে গাটা গুলিয়ে উঠল। এমন বিশ্রী গন্ধ বাড়িটার ভেতর থেকে আসছে কিভাবে? কি পচেছে ঘরের ভিতর? হাত দিয়ে সজোরে নাক চেপে ধরেও সে গন্ধ এড়ানো গেল না। কোনো রকমে অতি কষ্টে নাক চেপে ধরে ঢুকে পড়লাম সেই ঘরে। কিন্তু ঘরের ভেতর ঢুকে যা দেখলাম তাতে আমার সারাটা শরীর ভয়ে কেঁপে উঠল। ঘরের ভেতর রাশি রাশি ঝুল কালি, মাকড়সার জাল আর ময়লা আগাছা, আর তার মধ্যে একটা খাট পাতা। খাটের ওপরে শুয়ে আছে একজন পৌর। জীবিত নয়, সে যে মৃত, আর তার মৃত্যু যে বহুদিন আগেই ঘটেছে সেটা তার পচা গলা দেহটার দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে। তার চোখ নেই, চোখের জায়গায় রয়েছে 2টো গর্ত, মুখ হা করা। সে ছাড়া এই ঘরে তো আর কেউ নেই, আর আমি নিশ্চিত যে এই ঘর থেকেই সেই চিৎকারটা ভেসে আসছিল। তাহলে ও চিৎকার কার? কে চেঁচাচ্ছিল ওভাবে? ওই চিৎকার কি তাহলে হা হয়ে থাকা মুখের ভেতর থেকে বেরিয়ে আসছিল? তাই যদি হয় তাহলে আমি কার সামনে দাঁড়িয়ে আছি? এই শরীর কি কোনো মানুষের নাকি? ভয় কাকে বলে তা জীবনে এই প্রথমবার উপলব্ধি করলাম। ভাবলাম দৌড়ে পালাবো, কিন্তু দেখলাম আমার পা দুটোর ওজন যেন হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। দৌড়ানো তো দূরের কথা, পা নাড়াবার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি আমি। বিস্ময়ের তখনও কিছুটা বাকি ছিল। দেখলাম খাটের ওপরে শুয়ে থাকা সেই মৃত শরীর এবার সোজা হয়ে উঠে বসল। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। সেই অপার্থিব নারকীয় চাহনিতে আমার সারাটা শরীরের রক্ত জমে বরফ হয়ে গেল। তারপর সেই পিশাচ শরীর মুখ খুলল। কে কে এসেছে? পরেশ? পরেশ এলি নাকি বাবা? পরেশ এলি? আমার গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না, তবু অনেক কষ্টে তার প্রশ্নের উত্তর দিলাম। না, আমি পরেশ নই। পরেশ নও? তাহলে তুমি কে? আমি পুলিশের লোক, এখানে ভোটের ডিউটি দিতে এসেছি। পুলিশ? তাহলে তোর নিস্তার নেই। দেখলাম তার হাত দুটো ক্রমশ লম্বা হতে থাকলো। তারপর সেটা আমার গলা চেপে ধরল। বরফের মতন ঠান্ডা সেই হাতে যে কি অপার্থিব শক্তি! আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। প্রাণপণে চেষ্টা করলাম সেই হাত ছাড়াবার, ছেড়ে দাও, কিন্তু পারলাম না।
জীবনের আশা সবটুকু বোধহয় শেষই হতে বসেছিল। এমন সময় ঘটে গেল আরও এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাইরে কোথায় যেন শোনা গেল, বাবা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও। দেখলাম আমার গলা আলগা হয়ে গেল। জোর করে কিচ্ছু বানাতে পারবে না, ছেড়ে দাও। পরেশ, বাবা বাবা কোথায় তুই? দাঁড়া দাঁড়া, আমি আসছি বাবা। তারপর কোথায় যেন মিলিয়ে গেল সেই প্রেত শরীর। লক্ষ্য করলাম আমার শরীর আবার হালকা হয়ে গেছে, পায়ের জোর ফিরে এসেছে। আর এক মুহূর্ত দেরি না করে দৌড়িয়ে পালিয়ে গেলাম সেখান থেকে। দৌড়াতে দৌড়াতে সোজা এসে দাঁড়ালাম স্কুলের সামনে। জীবনে আজ যে অভিজ্ঞতা হলো তা কোনোদিনও ভুলবো না। কাউকে কিচ্ছু বলে লাভ নেই, কেউ হয়তো বিশ্বাস করবে না। নিজের কামরায় ফিরে এসে চুপচাপ খাটিয়াতে বসে বললাম, জানি শুলেও আজকে আর ঘুম আসবে না। শরীরের ভেতরের কাঁপুনিটা এখনো থামেনি। দেওয়াল ঘড়িতে দেখলাম রাত 1:45 বাজে। সকাল হতে এখনো অনেক দেরি। বিভীষিকা কেটে গেছে ভেবেছিলাম, কিন্তু এ কি সেই মাংস পচা গন্ধটা এবার আমার ঘরের ভেতরে পাচ্ছি। এ কি সেই গন্ধ এখানে এলো কি করে? তার মানে কি দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তবু বহু কষ্টে বললাম, কে? কোনো উত্তর নেই। দরজায় কড়া নাড়বার শব্দটা আরও বেড়ে গেল। সেই সাথে বেড়ে চলল সেই মাংস পচা গন্ধের তীব্রতা। কে দাঁড়িয়ে আছে দরজার বাইরে? দরজা খুলবো না, না সে সাহস কিছুতেই হলো না। এবার কাউকে একটা ডাকতে হবে। পকেট থেকে ফোনটা বার করতে গিয়ে দেখলাম ফোনটা পকেটে নেই। সর্বনাশ, ফোনটা তাহলে সেখানেই পড়ে গেছে ধস্তাধস্তিতে। দরজায় কড়া নাড়বার শব্দটা হঠাৎ থেমে গেল। তারপর আমার ঘরের ভেতরেই ঘটে গেল এই নারকীয় ঘটনা। টের পেলাম আমার ঠিক পেছনে কার উপস্থিতি। একটা বরফের মতন ঠান্ডা অনুভূতি আমার সর্বাঙ্গ কাঁপিয়ে দিয়ে গেল। ভয়ে ভয়ে পেছন খুললাম। দেখলাম সেই নরপিশাচ। বুঝতে পারলাম বেশিক্ষণ আমার আর ইহজগতে থাকা হবে না। এর হাতেই আমার মৃত্যু অবধারিত। তবু হাত জোর করে শেষবারের মতন অনুরোধ করলাম, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারতে চাইছো? সেই পিশাচ এবার গর্জন করে উঠল, সেদিন আমিও তোদের কাছে হাত ধরেছিলাম, বলেছিলাম আমার ছেলেটাকে ওরা তুলে নিয়ে গেছে হুজুর, ওকে বাঁচান, ওকে বাঁচান। আরে মুশকিল, বলছি তো এখন এমপি সাহেবের সমাবেশে সব পুলিশ ব্যস্ত। মিসিং ডায়েরি করে যান, পরে দেখবো কোন। কেউ বাঁচালো না আমার ছেলেটাকে। মাঝ রাস্তায় খুন করে ফেলে রেখে গেল আমার ছেলেটাকে। কি দোষ ছিল আমার ছেলেটার? সে নিজের আদর্শকে ভুলে যেতে চায়নি। সে ওই চোর গুন্ডা বদমাইশদের দলে যোগ দিতে চায়নি। সেটাই কি ছিল তার অপরাধ? আমার নিরীহ ছেলেটাকে সবাই খুব ভালোবাসত। সে তো নিজে থেকে ভোটে দাঁড়াতে চায়নি। মানুষ তাকে তাদের নেতা বানাতে চেয়েছিল। সে মানুষের ভালো করতে চাইতো, আপদে বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতো। এটাই ছিল তার অপরাধ। যদি এই অপরাধে আমার ছেলেটাকে মরতে হয় তাহলে তোদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর সমস্ত কিছু কেমন যেন শিথিল হয়ে আসছে ক্রমশ। তারপর আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মেঝের ওপর। সকালে যখন জ্ঞান ফিরল দেখলাম আমার বিছানাতে শুয়ে আছি। পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ সহকর্মী। উঠে বসলাম। একজন সহকর্মী বলল, রাতে কি হয়েছিল স্যার? আমরা আপনাকে খাবার জন্য ডাকতে এসে দেখলাম আপনি মেঝের ওপর পড়ে আছেন। কতবার করে ডাকলাম তবু আপনার হুঁশ ফিরল না। তারপর বুঝলাম আপনি অজ্ঞান হয়ে গেছেন। সারা রাত আর আমরা আপনার জ্ঞান ফেরাতে পারিনি। তারপর সকালে একজন ডাক্তারকে বাজার থেকে ধরে নিয়ে আসি আমরা। তিনি একটা ইঞ্জেকশন পুশ করে বলে যান যে কিছুক্ষণের মধ্যেই আপনার জ্ঞান ফিরবে। কি হয়েছিল বলুন তো স্যার? রাতের ঘটনা সংক্ষেপে তাদের বললাম।
সব শুনে সে বলল, স্যার, আপনার রাতের বেলা ওই বাড়িটার সামনে একা একা যাওয়াটা মোটেই উচিত হয়নি। আমরাও শুনেছি ওই বাড়িটা খুব একটা ভালো নয়। যাই হোক, আপনি বিশ্রাম করুন, আমরা চলি। রাতের ঘটনা মনে পড়ায় একটা বিষয় ভেবে খুব অবাক লাগলো। কাল রাতে সেই অশরীরই আমাকে খুন করতে এসেছিল। তাহলে আমি বাঁচলাম কিভাবে? কৌতূহল চেপে রাখতে পারলাম না। চূড়ান্ত ভয় থাকা সত্ত্বেও আজ রাতে এসে দাঁড়ালাম সেই পোড়ো বাড়িটার সামনে। আজ আর কোনো চিৎকার আসছে না, বরং আজ বাড়িটার চারপাশ জুড়ে যেন এক বিরহ বিদুর আবহাওয়া। গোটা বাড়িটাই যেন বিষণ্ণতায় নীরব হয়ে আছে। হঠাৎ আমার পেছন থেকে কে বলে উঠল, আপনি আজ আবার এসেছেন? পেছন ঘুরে দেখলাম আমার বয়সী একটি ছেলে, কপালে গভীর ক্ষতচিহ্ন। সেখান থেকে রক্তের ধারা নেমে শুকিয়ে গিয়েছে। আমি বুঝলাম এ কে। বললাম, পরেশ, আমি তোমাকেই খুঁজতে এসেছি। আমাকে খুঁজতে এসেছেন? কেন? আমার কাছে আপনার কি দরকার? আমি জানি কাল রাতে আমাকে তুমিই বাঁচিয়েছ। হ্যাঁ, আমিই বাঁচিয়েছি, কারণ আপনি নির্দোষ। তাই কাল রাতে বাবাকে আমিই থামিয়েছিলাম। তোমার সাথে কি হয়েছিল? আমারও একটা নিজস্ব রাজনৈতিক আদর্শ ছিল। সেখান থেকে আমি বেরিয়ে এসে ওই চোর চিটিংবাজ খুনিদের দলে ভিড়তে চাইনি। এই ছিল আমার প্রধান অপরাধ। ওরা বুঝেছিল আমি বেঁচে থাকলে ভোটে জেতা ওদের পক্ষে সম্ভব না। আমি মানুষকে প্রতিবাদের ভাষা শিখিয়েছিলাম স্যার। সে ভাষার ধার তরবারির মতো। ওরা তাতে ভয় পেয়েছিল, তাই আমাকে মরতে হলো। ওরা ভেবেছে আমাকে মেরে ওরা জিতে গেছে। না স্যার, ওরা আমাকে খুন করলেও আমার আদর্শকে খুন করতে পারেনি। আমি অসংখ্য যুবকের রক্তে মিশিয়ে দিয়েছি সেই প্রতিবাদের বীজ, যা একদিন মহিরুহ হয়ে উঠবেই। যান, আপনি ফিরে যান। কাল আবার ভোট, দেখবেন আর কোনো পরেশকে যেন মরতে না হয়। চলি। দূরের কোন অন্ধকারে যেন বিলীন হয়ে গেল পরেশ। লক্ষ্য করলাম ঠায় দাঁড়িয়ে থাকা পোড়ো বাড়িটা যেন যন্ত্রণায় আরও একবার নীরবে কেঁদে উঠল।